নির্বাচনের আগে আগে সেন্সরশিপ কমে যায়, তখন আমরা অনেক কিছু লিখতে পারি, কারণ তারা তখন আমাদের দরজায় আসবে ভোট চাইতে। প্রেস ক্লাবটা কি আসলেই খামাখা? ভাইরাল তো আপনারাই বানিয়েছেন, আমি তো হতে চাই না এই জিনিস। সমস্যাটা কোথায়, হচ্ছে না কেন? সাংবাদিকতা করি যাতে কারো গোলামি না করতে হয়। এবার প্রেস ক্লাবে যারা সদস্য পদ পেয়েছেন, আপনি কি সদস্য হয়েছেন? আমি আলু পেঁয়াজ ব্যবসায়ী না যে আমার সিন্ডিকেট থাকবে। এই কোড অফ কন্ডাক্টটা কি করে ইনক্লুসিভ করা যায়, আপনার মতে কি আছে? সাংবাদিকতার জন্য প্রেস ক্লাব কি করছে এটা নিয়ে আমার অনেক প্রশ্ন। আপনার কি সিন্ডিকেট আছে? আমি আলু পেঁয়াজ ব্যবসায়ী না যে আমার সিন্ডিকেট থাকবে। কাদের থাকে? দেখুন, আমার মনে হয় যে একজন নারী যখন কিছু করে তখনই ওটার পিছনে কোনো একটা আলটেরিয়ার মোটিভ খোঁজা হয়। আমি যদি কোনো কিছু যদি অ্যাচিভ করি, এটা নিশ্চয়ই আমি আমার মেধা দিয়ে করিনি, এটা নিশ্চয়ই সিন্ডিকেট করে করেছি, অথবা কারো হাতে পায়ে ধরে, অথবা অন্যভাবে। এই আলাপটাই আমরা শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে আজকে যিনি আছেন এতক্ষণে নিশ্চয়ই দেখেই ফেলেছেন, আপনারা চিনেনও নিশ্চয়ই তাকে। আছেন জাইমা ইসলাম। ইনি ডেইলি স্টারে কাজ করেন অ্যাজ এ সিনিয়র রিপোর্টার, এবং বাংলাদেশে যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টারদের তালিকা করা হয়, টপ লিস্টে যিনি থাকবেন, টপ লিস্টে অন্যতম যিনি থাকবেন, তিনি জাইমা ইসলাম। আজকে তাকে পেয়েছি আমরা হার স্টোরি পডকাস্টে, এবং তার গল্প শুনবো রিসেন্ট বেশ কিছু বিষয় নিয়ে। তিনি কিন্তু বেশ ভাইরালও। শুনবো এই ভাইরাল হওয়ার পেছনের কারণগুলো, তার কাজের থেকে তাকে নিয়ে কেন আলোচনা এখন হচ্ছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। সবাইকে স্বাগত। স্বাগত আপা। ভাইরাল তো আপনারাই বানিয়েছেন, আমি তো হতে চাই না এই জিনিস। আমি চাই মানুষ আমাকে আমার কাজ দিয়ে চিনুক, এর বেশি আমি আসলে আর কিছু চাই না। তার আপনার কাজগুলোও কিন্তু ভাইরাল হওয়ার মতো। হ্যাঁ, তো কাজটা ভাইরাল হোক, আমাকে নিয়ে আলোচনাটা না আমার কাছে মনে হয় যে ওই যে দ্য সেপারেশন বিটুইন দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট, রাইট? ওই জিনিসটা তো একটু মেনটেন করাটা প্রয়োজন। বাট এখন তো রিসেন্ট আমি দেখছি সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে আমরা ফান করে হোক আর যেভাবেই হোক আমরা পোস্ট করছি দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। সো আর্টের সঙ্গে আর্টিস্ট তো আসবেই। যদিও আপনি বলেন যে আপনি আসলে পত্রিকায় কাজ করেন, কিন্তু এখন তো আসলে পত্রিকা বলে কিছু, আলাদা করে কিছু নাই। আমরা এখন মাল্টিমিডিয়া জার্নালিস্ট হয়ে গেছি সবাই। আপনি ঠিক বলেছেন। এবং মানে আমরা যখন প্রথম কাজ করা শুরু করেছিলাম, আমরা যারা একটু ক্যামেরা বিমুখ, আমি আসলেই ক্যামেরা বিমুখ, মানে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না আসতে। তো আমরা যারা একটু ক্যামেরা বিমুখ, আমরা নিউজ পেপার, আমরা ওখানে ওটাকে বেছে নিয়েছিলাম যে শুধু নামটা যাবে আর কিছু যাবে না, আমার কাজটা দিয়েই আমাকে মানুষ চিনতে পারবে, আমি যেই লেখাটা প্রকাশ করছি সেটাই হবে হচ্ছে আমার অনলি স্টেটমেন্ট অফ রেকর্ড। আমি দেখতে কেমন, আমার আমি জানি না কি লম্বা না খাটো, চুল কি কালো না গোলাপি, এইগুলো দিয়ে মানুষ আমাকে বিচার যখন করবে না। প্রথম আপনাকে দেখেছি, আমি জাস্ট তাকাচ্ছিলাম যে এত সুন্দর একটা মানুষ, দেখতে এত সুন্দর, এরকম লম্বা, এত সুন্দর ফিগার, আর চুলগুলো জাস্ট রাখের হয়েছে, আমি উঠে চলে যাব। লিটারালি আমি অনেকক্ষণ তাকাচ্ছিলাম। আচ্ছা, মানে মোদ্দা কথা হচ্ছে যে কেন there is always a bit of a privilege associated with how one looks. আমি জিনিসটাকে একটু অন্যভাবে বলি। আপনারা মানে আমাদের কি বাজারে কিছু স্ট্যান্ডার্ড থাকে, যে এই স্ট্যান্ডার্ডের মতন যদি একটা মানুষ দেখতে হয় তাকে সাধারণত একটু বেশি অ্যাটেনশন দেওয়া হয়। এবং আমি সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ডে আমি বিশ্বাসী, নিজের জন্য এবং অন্যদের জন্য। এবং আমি চাই যে আমি কি ভাষায় কথা বলছি, কথা বলার ধরন কেমন, এইগুলো দিয়ে মানুষ আমাকে যেন বিচার না করে। কারণ তারা যখন আমাকে ওটা দিয়ে যখন বিচার করা শুরু করবে, এবং সেটা দিয়ে যদি আমাকে যদি সেটার জন্য বাবাও যদি কেউ দেয়, তার মানে আরেকজন মানুষ যে হয়তো ওই পরিমাণে ভালো কাজ করছে, কিন্তু যার হয়তো মানে তার হয়তো পাবলিক ফেসিং অতটা উপস্থিতি নেই, সে মানুষটার কাজটা তখন একটু হলেও আন্ডার এস্টিমেটেড হয়ে যাচ্ছে। আমি সত্যি সত্যি মানুষকে তাদের ট্যালেন্ট দিয়ে বিচার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশ। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবার প্রেস ক্লাবে যারা সদস্য পদ পেয়েছেন, আপনি কি সদস্য হয়েছেন? না আপা, আমি এখনো হই নাই। কেন হননি? আবেদন করেছিলেন?
ওয়াও! আচ্ছা, তো আমি প্রেস ক্লাবে কখনো আবেদন করিনি বা কখনো প্রেস ক্লাবের সদস্য হইনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্রেস ক্লাবটা আমাদের আ সামগ্রিক সাংবাদিক গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। কেন? আমি মনে করি যে প্রথমত এবং শুধুমাত্র এইবারের প্রেস ক্লাব না, আমার এর আগের যে প্রেস ক্লাব বডিগুলা ছিল তাদেরকে নিয়েও আমার আসলে একই সমালোচনা। প্রথমত প্রেস ক্লাব হয়ে যায় হচ্ছে আহ, রাজ সাংবাদিকতাকে পলিটিসাইজেশন করার একটা মূল কেন্দ্র হিসাবে প্রেস ক্লাবটাকে ব্যবহার করা হয়। যারা যে যখন যে আমল সেই আমলের সাংবাদিকদেরকে প্রেস ক্লাবে প্রতিস্থাপন করা হয়, তারা ওখান থেকে দে আর কলিং দ্য শটস অন দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি. The point is you're giving very politicized people a lot of power in a body that's supposed to work for the welfare of journalists. আমি একটু ইংরেজিতে ওটা বলে ফেললাম, সরি. এবং আমার কাছে মনে হয় যে আমার আমার এক যে প্রেস ক্লাবটাতে আসলে সাংবাদিকতার থেকে রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রেস ক্লাবের সাথে আমার নিজের আদর্শিক জায়গাটার বেশ একটা ডিফারেন্স আছে. আমার ব্যক্তিগতভাবে আমার কোনো একটা রাজনীতি হয়তো থাকতে পারে, আমি হয়তো কোনো রাজনৈতিক মতাদর্শের হতে পারি, কিন্তু যেই মুহূর্তে আমি নিউজ রুমে ঢুকছি আমার সেই আইডিওলজিকে আমার ওই গেটের ওখানে ফেলে আসতে হবে. আমি নিউজ রুমে ঢুকবো সম্পূর্ণভাবে একজন নিউট্রাল মানুষ হিসাবে. এখন আপনি আমাকে বলেন, প্রেস ক্লাবের বিভিন্ন পদপদবি পেতে হলে কি আমি একজন নিউট্রাল মানুষ হিসাবে পেতে পারি সেটা? মানে কেন পারবেন না? এখনো পর্যন্ত হয়ে ওঠেনি আপনি তো অ্যাপ্লাই করেননি। না, আমি প্রেস ক্লাবের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করিনি, দ্যাটস ভেরি ডিফারেন্ট. আমি যদি প্রেস ক্লাবের সভাপতি হতে চাই, শুধু আমার ট্যালেন্ট দিয়ে আমাকে বিচার করা হবে? ওই আগের যে আলোচনাটা চলছিল যে আমি চাই যে শুধুমাত্র আমার মেধা দিয়ে, আমার কাজ দিয়ে আমাকে বিচার করা হোক, আর কিছু দিয়ে না, আমার চেহারা দিয়ে না, অ্যান্ড ডেফিনেটলি আমার রাজনীতি দিয়ে না. তো প্রেস ক্লাবের সভাপতি হবে এমন একজন মানুষ যার কাজের পরিধি এত বেশি যে আমরা অনুজেরা তাকে দেখে আমরা ভাববো যে এই মানুষটা আমাদের আইডল. আমি তার মতন একজন সাংবাদিক হতে চাই. আমি সেই কারণে আমি তাকে ভোট দিয়ে আমি সভাপতি বানাবো. আমাকে ওরকম মানুষ তো এখনো পর্যন্ত আমি দেখিনি যারা প্রেস ক্লাবের বিভিন্ন বডিতে এসেছে. আগেও ছিল না, এখনো নাই. তো যেখানে আমি অনুকরণ করার মতন কোনো মানুষ যদি না থাকে, ওই বডিতে আমি খামাখা কেন মেম্বারশিপ নিব? কিন্তু প্রেস ক্লাবটা কি আসলেই খামাখা? না, এটাও আমি এবার আমার নিজের জন্য এটা খামাখা, অনেকের জন্য এটা না. এবং বিশেষ করে মানে এটা নিয়ে আলোচনা হচ্ছিল একটু আগে আরেকজনের সাথে, যে প্রেস ক্লাবে অনেক সুযোগ সুবিধা দেয় সাংবাদিকদের, যেটা তাদের মাঠে ঘাটে কাজ করার সময় প্রয়োজন পড়ে. যেরকম ওখানে খাবারের একটা সাবসিডি দেয়, একটা বিশ্রামের জায়গা পায়, একটা লাইব্রেরি পায় কাজ করার জন্য, কিছু কোওয়ার্কিং স্পেস থাকে সাংবাদিকদের জন্য, পার্কিং স্পেস থাকে তাদের বাইকটা রাখার জন্য. তারপরে তো আছে হচ্ছে মিলন মেলা, প্রেস ক্লাব একটা মিলন মেলা, সাংবাদিকদের সবাই মিলে একসাথে বসে নেটওয়ার্কিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ. এটাও একটা সোশ্যাল সেফটি নেটের মতন কাজ করে. তো ধরুন যে সাংবাদিকটা, আপনি জানেন সাংবাদিকদের বেতন কেমন, এটা নিয়ে আর আলোচনা আমরা না করি আজকে, অথবা পরে করবো. আচ্ছা আচ্ছা এখন আমরা প্রেস ক্লাব শেষ করি। আচ্ছা, তো সেখানে ধরেন ওই 30-40 টাকায় একটা ভালো গরম দুপুরের খাবার যদি তাদেরকে দেয়া হয়, এটা ওদের জন্য বড় একটা প্রাপ্তি, অনেকের জন্যই, বিশেষ করে যারা সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে. তো ওই জায়গাটা থেকে, সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা থেকে আমার মনে হয় প্রেস ক্লাব একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা সাংবাদিকদের সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য. কিন্তু সাংবাদিকতার জন্য প্রেস ক্লাব কী করছে, এটা নিয়ে আমার অনেক প্রশ্ন. বেশ, প্রশ্নগুলো থাকুক, আমার মনে হয় কোনো একদিন উত্তর পাবেন. আমিও সেই উত্তরগুলো চাই, যেহেতু আমি নিজেও একজন সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করছি, সো আমিও সেই উত্তরগুলো চাই. তবে এখন আমরা একটু জানতে চাই যে সাংবাদিকদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, প্রেস ক্লাবের বাইরে থেকে এই অ্যাসোসিয়েশনগুলো কি করতে পারে, কি করতে পারে না? আচ্ছা, আমি একটু দুটো বিষয়কে আলাদা করি. একটা হচ্ছে অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে ইউনিয়ন. আপনি অ্যাসোসিয়েশন নিয়ে জানতে চান না ইউনিয়ন নিয়ে?
আমি দুটো নিয়ে যদি একটু একটু করে জানতে চাই ছোট ছোট ওকে করে। ওকে ওকে অ্যাসোসিয়েশনগুলো সাধারণত বিট কেন্দ্রিক হয় এবং বিট কেন্দ্রিক ওইসব সাংবাদিকদের নিউজ পেতে একে অপরকে নিউজ দিয়ে সাহায্য করতে এইসব অ্যাসোসিয়েশনগুলো দে আর ভেরি হেল্পফুল। তারপরে ধরেন যদি তারা কোনো একটা ধরেন কেউ ঢাকা মেডিকেল কলেজ কভার করে, মানে মর্গ কভার করে মোদ্দা কথা, তো ওখানে একটা ছোট অ্যাসোসিয়েশন আছে সাংবাদিকদের, মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। তো যারা সারাদিন ঢাকা মেডিকেলে পড়ে থাকে ওরা ওই অ্যাসোসিয়েশন তখন লবি করে একটা ছোট্ট কোনায় একটা ছোট ঘর নিতে পারে যেখানে ওরা বসে কাজ টাজ করতে পারে। তো অর্গানাইজিং ইজ নট আ ব্যাড থিং, আমি অর্গানাইজিংয়ের পক্ষে। অ্যাসোসিয়েশন অনেক ভালো অ্যাসোসিয়েশন আছে, অনেক অকার্যকর অ্যাসোসিয়েশন আছে, শক্তিশালী অ্যাসোসিয়েশন আছে, আবার কিছু অ্যাসোসিয়েশন আছে থাকার চেয়ে না থাকাটাই বরং ভালো। কেন? অনেক সময় এগুলো লবি গ্রুপ হিসাবে ব্যবহার হয় অ্যাসোসিয়েশনস, এবং এই কিরকম একটু শুনি যদি। মানে আমি কোনো উদাহরণ এখানে দিতে চাইছি না, কিন্তু আপনি আপনার কাজ হচ্ছে একটা স্পেসিফিক সেক্টরকে অ্যাকাউন্টেবল করা। আমি মর্গের উদাহরণটাই নিয়ে আসি, আপনি ঢাকা মেডিকেলকে আপনি অ্যাকাউন্টেবল করতে চাচ্ছেন, বা হাসপাতালের ব্যবস্থাপনাকে আপনার অ্যাকাউন্টেবল করাটা আপনার কাজ। কিন্তু আপনি যদি তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান শুধুমাত্র ওই কিছু সুবিধার জন্য, যে সুবিধাগুলো আপনার দরকার, আমি কিন্তু সুবিধাগুলোকে কোনোভাবে ছোট করে দেখছি না, সত্যি সত্যি ওই একটা ছোট ঘর আপনার সত্যি সত্যি দরকার, কিন্তু ওটার জন্য যদি আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান, আই থিঙ্ক উই হ্যাভ আ বিট অফ আ প্রবলেম। অথবা আপনার যদি সম্পর্ক এতই ভালো হয়ে যায় যে আপনি তখন ওই সম্পর্ক ব্যবহার করে আপনি হয়তো বা ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনি হয়তো কাউকে একটা আইসিইউ সিট ম্যানেজ করে দিচ্ছেন, আপনি কারো না কারো ভালো করার উদ্দেশ্যেই করছেন, জনকল্যাণের উদ্দেশ্যে আপনি কাজটা করছেন, যে ঠিক আছে একটা যার আইসিইউ দরকার সে তো নিশ্চয়ই একদম লাস্ট মিনিটে এসে আপনার কাছে, মানে শেষ পর্যায়ে এসে সে আপনার কাছে এই সাহায্যটা চাইছে, কিন্তু ওইটা কি আপনি করতে পারেন? ওইটা কি আপনার করার কাজ? এই কাজটা কি আপনার করার কথা? এটা কি আপনার জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়? এই বিষয়গুলো না অ্যাসোসিয়েশন থাকলে একটু ব্লার্ড হয়ে যায় আসলে, যে কোন জায়গাটাতে গিয়ে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আর কোন জায়গাটাতে শুধুমাত্র এটা সুসম্পর্ক হিসাবে থাকছে। তার মানে কিন্তু এই না যে সকল অ্যাসোসিয়েশন খারাপ বা অ্যাসোসিয়েশনগুলো যে পেশাদার না, সেটা আমি কোনোভাবেই বলবো না। অবশ্যই অনেক অ্যাসোসিয়েশন খুবই পেশাদার। কিন্তু যখন একটা দেশে আসলে লবিং ছাড়া, যোগাযোগ ছাড়া, এই রিসেন্ট আমার এক বন্ধুর একটা অপারেশন খুব ইমার্জেন্সি, ওর লিটারালি ব্লিডিং হচ্ছে 3 দিন ধরে, কিন্তু ওকে বলা হলো যে আসলে যোগাযোগ ছাড়া বা এর থেকেও অনেক বেশি সিরিয়াস পেশেন্ট আছে, সো এইভাবে ইমার্জেন্সি অপারেশন হবে না। তো তখন আসলে কি করণীয়? যেই দেশে আসলে যোগাযোগ ছাড়া কিছুই হয় না, একজন মানুষ মরে যাবে কিন্তু আমি তারপরও তার অপারেশন হবে না। আমি জানি আপনি আমাকে একটা খুব, মানে এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেনটা আমাকে সবসময় খুব পীড়া দেয়, যে আমি জানি যে আমার ওই কানেকশনটা আছে, আমি ওই কানেকশনটা ব্যবহার করলে এই মানুষটাকে আমি সাহায্য করতে পারবো, আমি করতে পারি, কিন্তু ওই জায়গাটা কি আমার জন্য আমার, মানে আমি কি এটা আমার আসলে আমার যে জব রোলটা আছে ওটার বাইরে গিয়ে আমি কি আমার পজিশনের সুবিধা নিচ্ছি না কি না, আমাকে সবসময় এটা নিয়ে খুব চিন্তা করতে হয়। আমি না পারতে এই কাজটা আমি করি না, আমার জন্য খুব, এরকম এবং মানে আপনি যে কথাটা বললেন, ধরেন আপনি যদি আসতেন তখন আমার কাছে আপনার ফ্রেন্ডকে নিয়ে, আমার জন্য সত্যি খুব একটা মানে ডিফিকাল্ট একটা পজিশনে আমাকে আপনি ফেলে দিতেন। এই জিনিসটা নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ হ্যাঁ কি হ্যাঁ যারা আমাদের কাছের মানুষজন তারা এটা বুঝতে চায় না যে আরে তুই তো একটা ফোন দিলেই হয়ে যাচ্ছে। আমি তারা এক্সপেকটেশন রাখে যে জার্নালিস্টরা তাদেরকে হেল্প করবে। আমরা তো, আমি এখানে কাউকে সাহায্য করার জন্য আসি, আমি শুধুমাত্র এসেছি নিউজ করার জন্য। আমি নিউজ করি, আমাকে মাস শেষে একটা বেতন দেওয়া হয় এই নিউজটা করার জন্য। আমি জানি যে সাংবাদিকরা সাধারণত যেহেতু ফার্স্ট রেসপন্ডার থাকে অনেক সময় বিভিন্ন জায়গাতে, এবং একই সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল যে ওদের অনেক যোগাযোগও বিভিন্ন মানুষের সাথে ভালো থাকে, যে কারণে দে ফিল কম্পেলড
to get involved in these situations. And I want to tell them that it's a never ending rabbit hole. আপনি একবার এই পথে গেলে কোথায় গিয়ে এই পথটা শেষ হবে, আপনি শুরু করবেন হচ্ছে আপনার ফ্রেন্ডকে নিয়ে, যার যার অনেক রক্তক্ষরণ হচ্ছে এবং ওই মুহূর্তে তার একটা বিছানা দরকার। শেষ হবে কোথায় এটা আপনি জানেন না। আপনি আস্তে আস্তে করে সব কিছু জাস্টিফাই করা শুরু করে দিবেন, এবং আপনি কিছু বুঝে ওঠার আগে আপনি একজন ফাঁদে পড়ে যাওয়া যাবে। দালাল সাংবাদিক হয়ে উঠবেন। এবং ইটস ডিফিকাল্ট, আমি জানি এটা খুবই ডিফিকাল্ট, এবং এটা আমাদের তার মানে এই না যে আমরাও দু এক সময় আমরা কল দিই নাই, দিতে হয়তো হয়েছে, যেটা আপনি বললেন যে একদম হয়তো লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে গিয়ে দিতে হয়েছে। তাছাড়া আমি মানে ব্যক্তিগতভাবে এটা আমার আসলে বিবেকে খুব লাগে এই জিনিসটা। আপনার যে রিপোর্টগুলো, ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো করছেন, রিসেন্ট এস আলমকে নিয়ে যে রিপোর্টগুলো হয়েছে সেখানে আপনি কাজ করেছেন। আমি শেষ পর্যায়ে এসে কাজ করেছি বাই দ্য ওয়ে। আচ্ছা, এটি বাদ দিলাম আমি, না হয় আপনি সার্ভিলেন্স নিয়ে যে সব রিপোর্টগুলো করেছেন এইগুলোর জন্য আমি দেখেছি আপনি প্রথম আলোতে একটা ইন্টারভিউতে বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে বলেছিলেন যে হচ্ছে আমার যদি নাম যেখানে না যায় আমি চাইতাম ওখানে নাম দেওয়ার জন্য। আপনার হাউস মনে করছে দিস ইজ নট সেফ, হ্যাঁ তারপরেও আপনি সেখানে নাম দিতে চাইছেন। হ্যাঁ। এই সাহসটা কোথা থেকে আসছে? আমি আপনি গাড়ি চালান অথবা বাইক চালান? না। না, আচ্ছা। আপনি যখন রাস্তায় নামছেন আপনার একটা ইনটুইশন থাকে, যখন আপনি যদি কোনো একটা যানবাহন চালিয়ে থাকেন আপনার একটা ইনটুইশন থাকে যে আমি এই জায়গাতে আমি স্পিডিং করতে পারবো, এই জায়গাতে আমি ওভারটেক করতে পারবো, এইখানে আমাকে একটু থামতে হবে। এই ইনটুইশনটা না খুবই একটা ষষ্ঠ ইন্দ্রিয়র মতন, এবং এটা একদম মাসল মেমোরি, মানে এটা আপনি কাউকে শিখাতে পারবেন না, এই ষষ্ঠ ইন্দ্রিয়র যে বিষয়টা। সাংবাদিকতার ক্ষেত্রে আমার ওই সিক্স সেন্সটা খুব কাজ করে। আমি খুব স্ট্র্যাটেজাইজ করি, আমি ব্যাকআপ প্ল্যান রাখি, নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় এবং আমার আশেপাশের মানুষদেরকে কিভাবে নিরাপদ রাখা যায় সেটা নিয়ে আমি চিন্তা করি। আমি এটাও চিন্তা করি যে ঠিক আছে, আমি যদি তাকে নিরাপদ না রাখতে পারি বড় জোর তার কতটুকু ক্ষতি হবে, যতটুকু ক্ষতি হলে এটা আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারবো সেটা নিয়ে আমি চিন্তা করি। সো সাহস যে বলে না, সাহস কিন্তু কোনো পার্সোনালিটি ট্রেট না। এই কথাটা আমি সবসময় করে আপনি কি চিন্তা করেন একটা রিপোর্ট যখন আপনি গোয়েন্দা সংস্থা নিয়ে করছেন, ডিজিএফআই নিয়ে করছেন, তখন আপনি কি চিন্তা করেন? মানে আপনার উপর দিয়ে কি যায়, বা এটা পাবলিশিংয়ের আগে পরে নিশ্চয়ই আপনি বলছিলেন যে আমরা হচ্ছে তাকে রাইট রেসপন্স দিই, রাইট টু রিপ্লাই দিই। সো আপনি যখন কাউকে নিয়ে রিপোর্ট করছেন, ক্ষমতাধর কোনো ব্যক্তিকে নিয়ে বা কোনো প্রতিষ্ঠানকে নিয়ে, তখন নিশ্চয়ই তাকে রাইট টু রিপ্লাই দেন, এবং তখনই সে বুঝে যায় যে এই জিনিসটা ও না, তার অনেক আগে বুঝে যায়, প্লিজ ওরা অনেক আগে বুঝে যায়। হ্যাঁ, যদি লাস্ট মোমেন্টেও ধরি আমি, আপনি যখন রাইট টু রিপ্লাই দিচ্ছেন তখনই বুঝছে। তো আচ্ছা, না ওরা প্রিপেয়ার থাকে, ওরা আগে বুঝে যায় কি করে সেটা বরং আপনি আমাকে জিজ্ঞেস করুন। আচ্ছা বলেন, সেটাই বলেন না হয়। না, আপনার প্রশ্নটা শেষ করুন। বেশ, মানে একটা রিপোর্ট পাবলিশিং এর আগে পরে কি যায় আসলে, সেটা কিভাবে আসলে আপনি ট্যাকেল করেন? বা আচ্ছা, আমরা কিভাবে করে সেটাকে ট্যাকল করি সেটা আমি একটু বলি। প্রত্যেকটা অর্গানাইজেশন ভিন্ন হয়। আপনার কর্পোরেট অর্গানাইজেশনের মধ্যেও কিন্তু কর্পোরেট অর্গানাইজেশনদের বিরুদ্ধে যখন আপনি কাজ করেন, কোনো কোম্পানির বিরুদ্ধে যদি আপনি রিপোর্ট করেন, তারাও আপনার পিছের বিভিন্নভাবে লাগতে পারে। দেখেন, ঝগড়াটা তো আপনি লাগাচ্ছেন, তাই না? আপনি তো গায়ে পড়ে ঝগড়া করছেন তার সাথে, তাকে নিয়ে রিপোর্ট করে, তো সে তো ফাইট ব্যাক করবে, এটা তো খুবই নর্মাল। এটাকে ফুলায় ফাপায় আমি থ্রেট হিসাবেও দেখতে চাচ্ছি না, আবার অ্যাট দ্য সেম টাইম এইটা ভয় পেয়ে আমি যে কাজটা করব না সেটাও আমি মনে করি না। তো কর্পোরেট অর্গানাইজেশনরা একভাবে ফাংশন করে, এবং কর্পোরেট অর্গানাইজেশনদের থেকে আসলে আপনার লিগাল হার্ম, মানে আইনগত ঝামেলা, এবং আপনার ফিজিক্যাল হার্ম, মানে আপনার নিজস্ব
মানে আপনার উপরে এবং আপনার পরিবারের মানুষের উপরে একটা হয়তো হুমকি আসতে পারে বা তারা হয়তো ঝুঁকিতে থাকতে পারে, এরকম এই বিষয়টা আসলে কর্পোরেট অর্গানাইজেশনের জন্য বেশি প্রযোজ্য এখনো পর্যন্ত। আর আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বাহিনী টু বাহিনী জিনিসটা ভেরি করে। হাসিনার আমলে এগুলো সব ইন্টারকানেক্টেড ছিল, তারা একজন একজনের সাথে যোগ সাজস্যে কাজ করত। তো একজন সার্ভেলেন্সটা করে দিচ্ছে, একজন নজরদারিটা করে দিচ্ছে, একজন উঠিয়ে নিয়ে যাচ্ছে, একজন আপনাকে টর্চার করার কাজটা করছে, এবং বিভিন্ন সাংবাদিকদের সাথে সেটা হয়েছে। আমরা সাধারণত থ্রেট পর্যন্তই আমরা ফেস করেছি আসলে, যে আমরা জানি আপনারা এটা করছেন, আপনারা এটা বন্ধ করেন, অথবা অনুরোধ পর্যন্ত, মানে এসে অনুরোধ করবে যে এটা আপনারা বন্ধ করেন। আপনি বলছিলেন যে ওরা অনেক আগে টের পেয়ে যায়, টের পাওয়ার পরে আসলে এক একটা অর্গানাইজেশন কী ধরনের স্টেপ নেয়, কর্পোরেট বলি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি? কর্পোরেট অর্গানাইজেশন সাধারণত আপনার পিছনে আসবে হচ্ছে মামলা মোকদ্দমা নিয়ে, এবং তারা আসবে হচ্ছে ফিজিক্যাল হার্ম। আপনি মামলা খেয়েছেন কোনো? আমি মামলা এখনো পর্যন্ত খাই নাই না, কিন্তু আমার বিরুদ্ধে ইনজাংশন চাওয়া হয়েছিল বেশ কয়েকবার। তো এবং কোর্ট ইনজাংশন পরবর্তীতে দেয়নি, কোর্ট বরং বলছিল যে তুমি ওর বিরুদ্ধে মামলা করো, কিন্তু যে ব্যক্তি বা যে কর্পোরেট প্রতিষ্ঠানটা তারা আর মামলাটা করে নাই। কি হয়েছিল, কারা ছিল বা? এটা অ্যাসালম ছিল। ওরা ইনজাংশন চেয়েছিল যে ওরা আমরা যেন ওদেরকে নিয়ে আর কোনো রিপোর্ট না করি, বা আমি যেন ওদেরকে নিয়ে, আমার নাম স্পেসিফিক্যালি ছিল, আমি যেন ওদেরকে নিয়ে আর কোনো কত সালের ঘটনা এটা? রিপোর্ট না করি। ইনজাংশন চাইলো কবে? 23-এ। দেশে মানে তখনও আওয়ামী লীগ সরকার প্রতাপ হ্যাঁ 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 হ্যাঁ, তখন আওয়ামী লীগ সরকার প্রভাবশালী। তো কোর্টই বরং ভালো বুদ্ধি দিয়েছিল যে আমি ইনজাংশনটা তোমাকে দিচ্ছি না, তুমি বরং ওর বিরুদ্ধে মামলা করো। ভালো বুদ্ধি কেন আমি বলি, মানে কোর্ট যদি আমার বিরুদ্ধে ইনজাংশন দেয়, হ্যাঁ, তো ডেলি ধরেন বাংলাদেশের একজন আমরা যে পত্রিকাতে কাজ করি, যেহেতু এটা ইংরেজিতে লেখে, এটা আর কোনো কারণ না, জাস্ট বিকজ এটা ইংরেজিতে লেখে, আমাদের একটু ইন্টারন্যাশনালি উই হ্যাভ আ ওয়াইডার রিচ দ্যান মেনি আদার নিউজ পেপার্স ওর অর্গানাইজেশনস। তো এরকম ডেইলি স্টার একজন সাংবাদিকের উপরে ইনজাংশন দিলে এটা 2-3 জায়গাতে তো কথাটা ছড়াতো, তাই না, দশকান্ত হতো, আরও গ্লোবালি হয়তো কিছু একটা হয়তো ইম্প্যাক্ট আসতো। তো কোর্ট খুব বুদ্ধিমান ছিল, তারা বলছে যে আমরা ইনজাংশনটা দিব না, এই ঝুঁকিটা যদি তুমি নিতে চাও তুমি গিয়ে মামলাটা করো। এই জায়গায় আমার প্রশ্ন যে আপনি ডেইলি স্টারের সাংবাদিক, দ্যাটস ওয়াই আপনি অনেক কিছু প্রিভিলেজড, কিন্তু যখন আলাপের একজন সাংবাদিক এ ধরনের রিপোর্ট করতে যাবে, তার উপর দিয়ে আসলে কি কি রোলার কোস্টার যেতে পারে? তার উপর দিয়ে অনেক রোলার কোস্টার যাবে। সে কি করবে? তাকে যেটা করতে হবে, এই কাজটা করার আগে আপনার আশেপাশে আপনার যদি কিছু হয়, পুরো প্রসেসটাতে আপনার একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে রাখতে হবে। কিভাবে? ধরুন আপনার লিগ্যাল হেল্প প্রয়োজন হবেই, এটা আপনি ধরে নেবেন যে আপনার লিগ্যাল হেল্প প্রয়োজন হবে, এবং আপনাকে লিগ্যাল প্রুফ থাকতে হবে। তো আপনি এমন একজন সংস্থার কাছে যাবেন যারা পুরোটার সময় আপনার জন্য প্রো বোনো, মানে অর্থ ছাড়া আপনার জন্য লিগ্যাল ফাইটটা দিয়ে যাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এরকম সংস্থার নাম যদি জানতে চাই, কে আছে? এরকম সংস্থা অনেক আছে, মানে সাংবাদিকতা নিয়ে কাজ করে সংস্থা দুটো আছে, আমি যাদের আমি নামগুলো বলতে চাচ্ছি না, ওটা মানে বেশি বলা হয়ে যাবে আমার। লিগ্যাল এইড দেয় বড় সংস্থারা আছে, বড় আইনজীবী যারা হয়তো আপনার পাশে দাঁড়াতে পারবেন, তাদেরকে আপনি আগে থেকে অ্যাপ্রোচ করে রাখবেন যে আমাদের এই কাজটা করতে যাচ্ছি, এই কাজটা করলে আমাদের এই জিনিস হলে আমার আপনার সাপোর্টটার দরকার হবে। আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন দ্যাট দ্য ওয়ার্স্ট উইল হ্যাপেন, আপনার সাথে যা যা হওয়ার সব, মানে খারাপ যা যা হওয়ার সবই হবে, মেন্টালি আপনি প্রিপেয়ার্ড থাকবেন, এবং আপনি আগে থেকে তাদের সাপোর্টটা র্যালি করে রাখবেন। আপনার এই যদি আপনি এরকম কোনো একটা কাজ মানে পাবলিশিংয়ের ঠিক আগে আপনি আপনার পরিচিত গণ্ডির মধ্যে যারা একটু হয়তো প্রভাবশালী সাংবাদিক স্ল্যাশ অ্যাক্টিভিস্ট, তাদেরকে বিষয়টা নিয়ে অ্যালার্ট করে রাখবেন যে আমরা এই কাজটা নিয়ে আগাচ্ছি,
আমার যদি কোনো কিছু হয় তাহলে তোমরা এরকম এরকম গেম প্ল্যানে তোমরা আগাবে। এই সাপোর্ট নেটওয়ার্কটা না খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি কখনো একা দাঁড়াই না। আমি যখন দাঁড়াই, আমি পিছনে আমার যে সাপোর্ট নেটওয়ার্ক, আমি তাদেরকে নিয়ে দাঁড়াই। আমার সাপোর্ট নেটওয়ার্কের মধ্যে সর্বপ্রথম আছেন হচ্ছে আমার সম্পাদক। উনি সবসময় আমার পিছনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমি যতবার যেখানেই আমি মানে তীর ছুড়ি না কেন, ওই ফিরতি তীরটা আমার গায়ে লাগে না, ওনার গায়ে লাগে। তো ওনাকে তো আমার এখানে বলতেই হবে ওনার নামটা ওই কারণেই। আর এটা ছাড়াও আশেপাশের ইন্ডাস্ট্রির মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী যাদের গলা বড়, এবং যারা আমার হয়ে আমার যদি কিছু হয় আমার হয়ে ওই অ্যাক্টিভিজমটা করতে পারবে, যাতে করে আমি যেই পরিস্থিতিতে পড়েছি সেটা থেকে আমার দ্রুত নিস্তার হয়। এবং এটা প্রত্যেকটা সাংবাদিকেরই একটা সাপোর্ট সার্কেল থাকাটা প্রয়োজন, এটা আমি বলি। আপনি আমাকে শুরুতেই জিজ্ঞেস করছেন না যে আমার কি সিন্ডিকেট আছে নাকি? হ্যাঁ, আমার সিন্ডিকেট আছে, বলে দিলাম। কিন্তু এই সিন্ডিকেটটা আমার কাজ প্রমোট করার সিন্ডিকেট না। এই সিন্ডিকেটটা হচ্ছে আমার স্পিড ডায়াল, আমার 999। আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাতে আসো। এটা হচ্ছে আমার সিন্ডিকেট। একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়ে উঠতে চাচ্ছে, একদম শুরুর দিকে কাজ করছে, তার তো এই ধরনের সিন্ডিকেট নেই। তাকে কে বাঁচাবে? সে কি করবে? কোথায় যাবে? আপনি কি কিছু করতে পারবেন তার জন্য? অবশ্যই। তার যদি খুবই ভালো একটা রিপোর্ট থেকে থাকে, তার উচিত এমন একজন সাংবাদিকের কাছে যাওয়া যে তাকে এই রিপোর্টটা নিয়ে সাপোর্ট করতে পারবে, বা এমন একজন সংস্থার কাছে যাওয়া যারা তাকে এই রিপোর্টটা নিয়ে সাপোর্ট করতে পারবে, এবং তার হাউসকেও এই রিপোর্টটা নিয়ে সাপোর্ট করতে পারবে। সো দ্যাট মিনস লিগাল সাপোর্ট, দ্যাট মিনস এডিটোরিয়াল সাপোর্ট, অ্যান্ড দ্যাট মিনস পরবর্তীতে যদি কোনো কিছু ঝামেলা হয়, অ্যাডভোকেসি সাপোর্ট। এমআরডিএর যে কনফারেন্সটা হলো সেখানে আমি দেখেছি যে মাহফুজ আনাম সেখানে বলছেন যে সম্পাদককে সাহসী হতে হবে, সম্পাদককে সাপোর্টিভ হতে হবে, এবং যে ঝড়টা আসবে সেটা আসলে সামাল দেওয়ার পরিস্থিতি মেনটেন করতে হবে। কিন্তু ডেইলি স্টার নিজেই তো আসলে এই ঝড়টা সামাল দিতে পারেনি, যখন আপনি নিজেও আটকা পড়েছিলেন এবং নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। একটু যদি ওই দিনটার ঘটনাটা একটু জানতে চাই, কি হয়েছিল? ডেইলি স্টার এই এই জায়গাটা আমার মনে হয় আমাদেরকে যেদিন আগুনটা দেয়া হয়েছিল, ওটা যে ঠিক আমাদের সাংবাদিকতার জন্য আমাদের আগুন দেয়া হয়েছিল এটা আমি বিশ্বাস করতে নারাজ। এবং ওইটা নিয়ে তো আমি স্ট্র্যাটেজাইজ করতে পারবো না। আমার একটা স্টোরি পাবলিকেশনে যাবে, ওই স্টোরির আগে পরে কি হতে পারে সেটা নিয়ে আমি স্ট্র্যাটেজাইজ করতে পারি, রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। আমি একটা সাধারণ থার্সডে মনে হয়েছিল, হ্যাঁ, থার্সডেতে ডেস্কে বসে রিপোর্ট করছি, একটা ব্রেকিং নিউজ রিপোর্ট ফাইল করছি। এই দিন তো আমার কোনো মানে রিস্ক প্ল্যান হাতে থাকার কথা না। এটা একটা সেদিন শরীফ ওসমান হাদি মারা যায় আমি জানি, কিন্তু ওই ঘটনাটা ছাড়া ওইটা একটা অতি সাধারণ বৃহস্পতিবার ছিল। ওই দিন আমাদের কোনো ফেল সেফ প্ল্যান তো থাকার কথা না, তাই না? এবং সেদিন যে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, এটা আমাদের কোনো বিশেষ কোনো রিপোর্টের জন্য তো আমাদেরকে অ্যাটাক করা হয় নাই। ওটা আমাদেরকে অ্যাটাক করা হয়েছে অ্যাজ অ্যান এন্টিটি, বিকজ দ্য ডেইলি স্টার অ্যান্ড প্রথম আলো আর টু অফ দ্য ওনলি হাউসেস যারা 5ই আগস্টের পরে আমাদের ম্যানেজমেন্টে কোনো রদবদল হয়নি, আমাদের বিশেষ কোনো দলের সাংবাদিকরা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাই। Things remain the way they are because that's what journalism is about. You leave your politics at the door. আপনি যখন একটা স্ট্যাটাস দিচ্ছিলেন যে আমার দম বন্ধ হয়ে আসছে, তোমরা আমাকে মেরে ফেলছো, তো এই বিষয়গুলো তখন আসলে কি হয়েছিল এবং কি করেছিলেন তখন? আপনি কাকে ফোন দিয়েছিলেন তখন? আমি 999-এ ফোন দেই নাই, আমি এতটুকু আপনাকে বলতে পারি। আপনার এখন ঘরে যদি সাধারণ একটা মানুষের ঘরে যদি আগুন লাগে,
তারা 999-এ ফোন দেয়। আপনি বলছিলেন না যে ওই যে সাংবাদিকরা কখন তাদের সুযোগ সুবিধা কাজে লাগায়, ওই দিন আমি আমার সুযোগ সুবিধা কাজে লাগিয়েছিলাম, আমার কানেকশনস আমি কাজে লাগিয়েছিলাম। এবং শুধু আমি না, আমাদের সাথে থাকা প্রত্যেকটা মানুষ ওইখানে তাদের সুযোগ সুবিধা কাজে লাগিয়েছিল। এবং যাদেরকে ফোন দেয়া প্রয়োজন, মানে যার উপরে আর আসলে কেউ নেই অথবা একজন দুইজন আছে, এইসব মানুষদেরকে সেদিন ফোন দেওয়া হয়েছিল। এবং আমি যখন প্রথম ফোন আমি অন্তত যখন দিই, তখনও আগুন লাগেনি, তখন শুধু ইট পাটকেল ছোড়া হচ্ছিল। সেই রাতে প্রথম যে পুলিশ ইয়েটা আসে, ইউনিটটা আসে, এসে আমার সাথে যোগাযোগ করে তেজগাঁ থেকে। আমি ওনার প্রতি, তেজগাঁর পুলিশ স্টেশনের ওসির প্রতি আমি খুবই কৃতজ্ঞ। মানে উনি আসলেই যেখানে পুরো ফোর্স কিছুটা হাত গুটায় বসে আছে, সেখানে ওনারা এসেছিলেন। আমি ওটার জন্য আমি ওনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এই ফোর্সটাও তো এসেছে বিকজ I called a friend and I asked for a favor. I called a friend in the police and I asked for a favor. And I ফোন want, দেওয়ার কতক্ষণ পরে এসেছিল? আমার ওটা মনে নাই আপু, মানে টাইমটা আমার জন্য খুব টাইম ওয়ার্পড। আপনি বলছিলেন যখন আপনি ফোন দেন তখন ইট পাটকেল ছোড়া হচ্ছিল, তার মানে আগুন ধরাতে তো কিছুটা সময় লেগেছে। মানে হ্যাঁ, না তবে আমি পুলিশের কথাটা যে বলছি যে মানে যেই ফোন কলে আমার কাজ হয়েছে, সেই ফোন কলটা আমি আগুন ধরানোর পরে দিয়েছি। মানে এর আগের ফোন কলগুলোতে আমার কাজ হয় নাই। আমি এর আগের ফোন কলগুলো আমরা দিয়েছিলাম উপরের মহলে। পরবর্তীতে আমরা ফোন দিয়েছি আমাদের বন্ধুদেরকে, যারা আমাদেরকে নিয়ে চিন্তিত, যারা আমাদেরকে নিরাপদ রাখবে, তাদেরকে ফোন দিয়েছি। এবং সেইখানে আমাদের কিছুটা আমরা তখন সাড়া তখন পেয়েছিলাম। তাদের যতটুকু করার তারা করেছে। আমি সত্যি সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যে সেদিন যদি আমাদের যদি কিছু হয়েও যেত, আমরা যদি বেঁচে নাও ফিরতাম, তাহলেও আমার ওই কৃতজ্ঞতাটা থাকবে তাদের প্রতি যে দে ট্রাইড। কিন্তু সরকার অ্যাজ আ হোল, আই থিঙ্ক that one day they proved that helplessness is just a sorry excuse to cover up for something far more sinister. ডেইলি মতো যদি এত বড় একটা সংবাদপত্র অফিস এইভাবে আসলে ভ্যান্ডালাইজ করা যেতে পারে, সেক্ষেত্রে আলাপের মতো ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র অফিস তারা কি করতে পারে? তাদের কি করার আছে? আপনি দেখবেন আমাদের কিন্তু অফিসের নিচে একটা সাইনবোর্ডও নেই, আমি দেখেছি, বিকজ আমার খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছিল, আমি ফোন দিচ্ছিলাম। একদম তাই, আমরা কিন্তু সাইনবোর্ডটা জেনে বুঝে দেই না। সো এই যে আপনি কি একটা রিপোর্ট করার সময় এই জিনিসটা মাথায় রাখেন যে হচ্ছে আমার একটা প্রেশার আসবে, আমার সম্পাদকের একটা প্রেশার আসবে, অবশ্যই। অ্যানাদার প্রেশার ইজ মব। এইটার জন্য আসলে কি মাথায় রাখেন, কি মাথায় রাখতে হয়? এর পরবর্তীতে আমরা ওই ঘটনার পরে, সেদিন রাতের ঘটনার পরে আমরা একটা রিপোর্ট করেছিলাম ইনভেস্টিগেটিং দ্য ডেইলি স্টার অ্যাটাকস। এবং আমরা যেই বিষয়টা নিয়ে তদন্ত করেছি সেটা হচ্ছে যে অ্যাটাকটা হওয়ার কতদিন আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই অ্যাটাক কেন্দ্রিক ডাক দেয়া হচ্ছিল। এবং আমরা হাজারে হাজারে আমরা এরকম পোস্ট পেয়েছি বিভিন্ন প্রভাবশালী মানুষদের থেকে, যারা একই ধরনের ইনসাইটফুল কথাবার্তা বলে যাচ্ছিল অন্তত 3 থেকে 4 দিন আগে থেকে। দেখুন, আমি এখানে কিন্তু সমালোচনা এবং ইনসাইটমেন্ট এই দুটার মধ্যে আমি একটু পার্থক্য করতে চাই। এক জিনিস হচ্ছে সমালোচনা, আমার আলাপ ভালো লাগে না, আলাপের স্টুডিওটা একটুও সুন্দর না, আলাপ আমি আনফলো করে দিচ্ছি, হ্যাঁ আমি ব্লক আনফলো করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আলাপের কাজ পোষাচ্ছে না আমার, এই যুক্তিসঙ্গত কারণে আমার আলাপকে ভালো লাগছে না, এটা এক জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে আজকে রাতেই আলাপের কবর হবে।
আলাপকে জয় বাংলা করে দেয়া হবে, তৈরি হও সবাই, আলাপের অফিস ঠিকানা এটা, বুঝে নাও কি করতে হবে। এই দুটার মধ্যে খুব বিশাল একটা ডিফারেন্স আছে। প্রথম সমালোচনাটা আপনি কঠিন ভাষায়, মানে রূঢ় অসামাজিক ভাষায় করলেও প্রথমটা সমালোচনার জায়গাতেই থাকে, আর দ্বিতীয়টা হচ্ছে ইনসাইটমেন্ট। আলাপ হচ্ছে আইসল্যান্ডের দালাল। তো এইরকম তো আসলে ভ্যান্ডালাইজ শুধু ডেইলি স্টার প্রথম আলো হয়নি, শুরুটা তো হয়েছিল সেই 5ই অগাস্টে। 5ই আগস্ট থেকে। এবং ইনফ্যাক্ট এটাও কিন্তু ডেইলি স্টারের প্রথম অ্যাটাক না, এর আগে অ্যাটাক আমাদের তখনই হয়েছিল, 4ই আগস্ট হয়েছিল। কিন্তু ওটা যে ওই সময় যেহেতু একসাথে অনেকগুলো মিডিয়া অর্গানাইজেশন অ্যাটাক হয়েছিল, সেই কারণে ওইটা নিয়ে মানে বিশেষভাবে আর তেমন কোনো আলোচনা আমরাও করিনি, কেউ করেনি। কারণ ওইটা তখন একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ট্রমাটাইজড নেশন অ্যাজ ওয়েল, রাইট? দিস নেশন হ্যাড জাস্ট বিন থ্রু আ লট অফ ব্লাডশেড। এত 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 রক্ত দেখার পরে মানে কোথায় গিয়ে থামতে হবে, আপনি যখন আপনার মাথায় যখন রক্ত উঠে যায় তখন আপনি আসলে কোথায় গিয়ে থামবেন, ওই জিনিসটা মাঝে মাঝে বোঝা একটু কষ্ট হয়ে যায়। সেইটা ধরেন একদিনের রাগ ক্ষোভ ছিল, কেটে গেল, হুম। কিন্তু এই জিনিসটা তো পুরো বছর জুড়ে চললো। হ্যাঁ, পুরো বছর জুড়ে চলেছে এবং একটু একটু ভিন্নভাবে চলেছে। আম, এরপর কিন্তু কেউ আর ওই লাঠি সোটা নিয়ে গেট ভাঙতে আসে নাই। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিরেক্টলি বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করা হয়েছে, অথবা তাদের কাছে কিছু দাবি করা হয়েছে যে এই দাবিগুলো পূরণ করতে হবে। ধরেন আমরা প্রথমে কথা শুরু করেছিলাম না প্রেস ক্লাব নিয়ে, কিছুদিন পরেই তো প্রথম ঢাকাতেই তো প্রেস ক্লাবে গিয়ে দাবি করা হলো যে এদের সকলের কয়েকজন সাংবাদিকের নাম দিয়ে এসব সাংবাদিকের প্রেস ক্লাব সদস্য পদ যেন বাদ দেওয়া হয়। প্রেস ক্লাব সদস্য পদ তো তারা তাদের সাংবাদিকতার জন্য পেয়েছে, সেটার সাথে তো আর কোনো কিছু তো জড়িত না। এবং মানে ওয়্যার ইজ দ্য হিয়ারিং প্রসেস ফর দ্যাট ইদার? একটা দল এসে দাবি জানালো এবং সেই দাবিটা অটোমেটিকলি পূরণ করতে হবে? তো তাহলে যারা ওই মুহূর্তে যারা এই বোর্ডে ঘটনা ছিল, তো শুধু প্রেস ক্লাবে ঘটেনি। না, এটা হাউসে হাউসেও ঘটেছে। হাউসে হাউসে আমরা ওটারই কথা বলছি, এবং এটা মিডিয়া রিফর্ম কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে কী করে হাউসে জাস্ট রদ বদল হয়েছে বিভিন্নভাবে। এবং আই থিঙ্ক ওয়ান ওয়ে অফ ট্রাইং টু কাউন্টার দিস উড বি বিং ভেরি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইট, যে আমাদের সাথে এই জিনিসটা হয়েছে এই কারণে, বা আমাদের কাছে এরকম একটা মানুষ এরকম একটা দাবি নিয়ে এসেছে এবং এই দাবিটা আমাদেরকে মানতে হচ্ছে কারণ আমরা অসহায়। আমার অসহায়ত্বটা আমি স্বীকার করে নিচ্ছি যে আমাকে এই কারণে আমার দাবিটা মানতে হচ্ছে। কিন্তু মানে এখন যেটা হচ্ছে যে আমি ওটা মানে আমি ওটা জাস্ট অ্যাবজর্ব করে নিব, আমি এটা কাউকে আমি বলবো না, এই চাপটা পরবর্তীতে আমার সাংবাদিকতার উপরে প্রভাব ফেলবে। But people won't understand why my journalism is suffering. That's neither fair for you nor the audience. এখানে আরেকটা বিষয় আছে, অনেক চ্যানেল তো আসলে, শুধু চ্যানেল না, অনেক চ্যানেল অনেক পত্রিকা তো বিভিন্ন সময় রাজনৈতিক কাজে অপব্যবহার হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তখন এই বিষয়টা একদম খুব বেসিক সার্ভাইভালের একটা বিষয় হয়ে উঠেছিল। কিন্তু যে আমি এই চেঞ্জগুলো করছি তাহলে আমার টিভি স্টেশনটা টিকে যাবে, আমার পত্রিকাটা টিকে যাবে, খুব বেসিক একটা সার্ভাইভালের বিষয় ছিল। কারণ তারা এর আগে সাংবাদিকতার নর্মসের বাইরে গিয়ে কাজ করেছে। আমরা কি এটা অ্যাভয়েড করতে পারতাম? ওই মুহূর্তে হয়তো পারতাম না অ্যাভয়েড করতে,
আমরা ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, এই কারণে আমাদের একটা স্বাধীন গণমাধ্যম কমিশন প্রয়োজন। এই স্বাধীন গণমাধ্যম কমিশন এনশিওর করবে যে কোনো অর্গানাইজেশন যেন রাজনৈতিক কাজে অপব্যবহার না হয়, কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মীকে যেন না বলা হয় এই যাও গিয়ে ওর বিরুদ্ধে রিপোর্ট করে আসো, কেন বস বলছে তাই। স্বাধীন গণমাধ্যম কমিশন হওয়ার পথে এখন সমস্যাটা কোথায়, হচ্ছে না কেন? বা আপনি সেদিন এমআরটিআইতে একটা প্রশ্ন করেছিলেন, আমার মনে আছে, যে বলছিলেন যে গণমাধ্যম সংস্কার কমিশনটা যে গঠিত হয়েছে সেখানে ইনক্লুসিভিটি একটু ঘাটতি ছিল বা কিছু একটা। না, আমি আমি ওটা ওটা নিয়ে বলিনি, আমি বলছিলাম যে কোড অফ কন্ডাক্টটা আমরা কি করে ইনক্লুসিভ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এই কোড অফ কন্ডাক্টটা কি করে ইনক্লুসিভ করা যায় আপনার মতে কি আছে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্বাধীন গণমাধ্যম কমিশন কেন তৈরি হচ্ছে না। ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যেটা দেখেছি যে স্বাধীন গণমাধ্যম কমিশনের বিষয়ে আমলাদের একটা আপত্তি ছিল। এখন আমলাদের কেন আপত্তি থাকবে? আমলাদের আপত্তি ওই কারণেই থাকবে যে কোনো সরকার আসলে চায় না মিডিয়ার উপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে ফেলতে। আমি আপনাকে লাইসেন্সটা দিব, আপনার লাইসেন্স আছে কি নাই সেটা আমার উপরে নির্ভর করবে। এই বেসিক যে পাওয়ারটা, এই পাওয়ারটা কোনো সরকার চায় না হাতছাড়া করতে। সেটা পলিটিক্যাল সরকার হোক, আর বিপ্লবী সরকার হোক, আর অন্তর্বর্তীকালীন সরকার হোক, ইটস এ হিউজ পাওয়ার। এবং ইনফ্যাক্ট এটা আমাদের এগেনস্টও মানে আগে আমাদেরকেও এই হুমকিটাই কিন্তু দেওয়া হতো। আপনি যে বলছেন যে আগে আমাদের কী ধরনের হুমকি পেতাম, শেখ হাসিনার আমলে এই হুমকিটাই দেওয়া হতো যে আপনার আচ্ছা আপনারা ইউটিউবে ছাড়ছেন, আপনার তো টিভির লাইসেন্স নাই, তাহলে আপনার পত্রিকার লাইসেন্স আমরা নিয়ে নিব। অ্যান্ড এই হুমকিটা লাইসেন্স খুব থাকাটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের দেশের আইনগত কাঠামো এটা। আপনি লাইসেন্স ছাড়া কাজ করতে পারবেন না। আপনি লাইসেন্স ছাড়া যদি কাজ করেন তাহলে আপনার যেরকম আইপিটিভিরা লাইসেন্স ছাড়া কাজ করে, তারা নিউজ নিয়ে আলোচনা করতে পারে না। ওদের কিন্তু বিধিমালাতে এটা থাকে, দে কান্ট ডু নিউজ শোজ। সো ইউ নিড এ লাইসেন্স। এটা আমাদের দেশের একটা কলোনিয়াল এরার আইনগত কি বলবো মানে অবস্টেকল রীতিমতো। এবং এই লাইসেন্সিংয়ের ইয়াটা কী বলবো রিকোয়ারমেন্টটা এটা উঠায় নেওয়া উচিত। আমি লাইসেন্সিং আমার তখনই লাগবে যদি আমি একটা রেডিও চালাতে চাই এবং আমার ওই ফ্রিকোয়েন্সি আমার নিতে হয়, ওই কারণে আমার লাইসেন্স লাগতে পারে। কিন্তু আপনি ধরেন আলাপ, আপনি ইউটিউবে ছাড়বেন, এখানে তো আপনার ফ্রিকোয়েন্সির কোনো কাজ নাই, আপনার কেন লাইসেন্স প্রয়োজন হবে? ওয়েবসাইটের জন্য একটা লাইসেন্স প্রয়োজন। অনলাইনেও লাইসেন্স প্রয়োজন হয়। ওয়াই উড ইউ নিড দ্যাট লাইসেন্স? হোয়াট ইজ এই লাইসেন্সগুলো তো কেউ তো মানে অনেক আগের লাইসেন্স যেগুলো সেগুলো নিয়ে একটা আলাদা আলোচনা, কিন্তু সাম্প্রতিক সময় থেকে শুরু করে অনেক লাইসেন্স আমরা দেখেছি যে কিভাবে করে প্রত্যেকটা সরকারি রাজনৈতিক হোক আর অন্তর্বর্তীকালীন হোক, তারা তাদের পছন্দের মানুষদেরকে লাইসেন্সগুলো দিয়েছে শুধুমাত্র এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য, নিজেদের প্রচারণার। সো ইউ কান্ট হোল্ড দ্য পার্সন who is literally allowing you to exist accountable. তাহলে সেক্ষেত্রে একটা গণমাধ্যম যখন শুরুটাই হচ্ছে কোথাও একটা আটকে থেকে, আপনার কথায় তো তাই মনে হলো হ্যাঁ, যে হ্যাঁ, লাইসেন্স হ্যাঁ। মানেই আটকে থাকা, হ্যাঁ, তাহলে সে কিভাবে স্বাধীন সাংবাদিকতাটা করবে? সেন্সরশিপ প্রতিদিন একরকম থাকবে না। সেন্সরশিপ, আমি সবসময় এই কথাটা, এই উপদেশটা আমি সবাইকে দিই যখনই কোনো সাংবাদিক আমাকে এসে বলে আপু খুব হতাশ লাগছে, এত সেন্সরশিপ, এত বাধা সব দিক থেকে। আমি তাকে বলি যে ধৈর্য ধরো। সেন্সরশিপ কিন্তু কখনো একটা ব্ল্যাঙ্কেটের মতন না, এটা দিন থেকে দিন ভেরি করে। মানে একদিন একটু বেশি সেন্সরশিপ, একদিন একটু কম সেন্সরশিপ। ধরেন
নির্বাচনের আগে আগে সেন্সরশিপ কমে যায়, তখন আমরা অনেক কিছু লিখতে পারি, কারণ তারা তখন আমাদের দরজায় আসবে ভোট চাইতে, তখন কিন্তু তারা এসে আর আপনার পিছনে ছুরি মারবে না। আর তারপরে পরবর্তীতে কে আসছে না আসছে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, তো নির্বাচনের আগে কিন্তু মানে ধরেন ধুমায় সাংবাদিকতা করা যায়। তো আপনার কোন সময় আপনি যাকে নিয়ে লিখছেন সে কোন সময় তার তার মানে সে একটু কম হয়তো শক্তিশালী একটা পজিশনে আছে, ওই সময় আপনি করবেন স্টোরিটা। কিন্তু আমি এরকমও সাংবাদিকের কথা শুনেছি কোট আনকোট যে ইনি তো পরবর্তীতেই মন্ত্রী হয়ে যাবেন, সো এনার বিরুদ্ধে তো কাজ করা যাবে না, তখন কি করেন? আপনি এখন কাজটা করলে হয়তো তার মন্ত্রিত্বটা আপনি আটকাতেও পারেন, নিজের উপরে কিছুটা আস্থা রাখেন। পরবর্তীতে মন্ত্রী হবে কি হবে না সেটা পরের বিষয়, আপনার কাজের কোনো প্রভাব থাকবে না। আপনার কাজ কি শুধুমাত্র ডায়েরিতে লিখে রাখার জন্য? দ্যাট ইজ দ্য পয়েন্ট আই ওয়াজ লুকিং ফর, থ্যাংক ইউ। এই যে বিষয়গুলো হয় যে এখনো তো অনেক কাজই তো আমাদের ডায়েরিতেই পড়ে থাকে, আপনার এরকম কাজ পড়ে নেই যে আপনি এই কাজটা করেছেন যেটা আপলোড হয়নি বা পাবলিশ হয়নি, হ্যাঁ, কিন্তু পড়ে আমি আছে? না, ওই কাজগুলো কোনো আমি ভাবে ওগুলো অবশ্যই থাকে, সকলেরই থাকে একটা ডায়েরি এরকম। কোন কোন স্টোরিগুলো গেল না ওগুলো নিয়ে আমি চোখের পানি ফেলি না, আমি সুযোগ খুঁজি আমি কখন ওই স্টোরিগুলো ছাড়তে পারবো, চোখ কান খোলা রাখি যে আচ্ছা এই স্টোরির তো 70% কাজ শেষ হয়ে গেছে, মানে আমার তো করা আছে, এখন একটা ভালো সময় যাচ্ছে, এই স্টোরিটা আমি এখন বাকি 30% কাজ করে ছেড়ে দিলেই হয়ে যায়, হয়তো আমি আগে আগে এটা ছাড়তে পারিনি। ইটস রিয়েলি অ্যাবাউট বিং স্ট্র্যাটেজিক। আমি কোনো আপনাকে আপনি পুরোটা সময় যদি ভীত হয়ে থাকেন আপনার নিজের প্রফেশনটা নিয়ে, তাহলে ইউ উইল এন্ড আপ বিকামিং a journalist who is actually not doing his or her responsibility. আপনার দায়িত্বই হচ্ছে সাহসী হওয়া, তো ওইটা আপনি কিভাবে করতে পারেন? যে যুদ্ধে যাচ্ছে সে যদি এখন বলেন আমার ভয় লাগছে আমি যাব না, তাহলে কি হবে? ফিয়ার ইজ অলওয়েজ অ্যান অপশনাল ফিলিং। সাংবাদিকদের উপরে নিপীড়নের ইতিহাসটা কিন্তু বেশ লম্বা। আমাদের দেশে বিভিন্ন আমলে সাংবাদিকদের উপর নিপীড়ন করা হয়েছে, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, হামলা করা হয়েছে, মানে ট্রাক ধরে হালি ধরে মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন অঞ্চলে জেলায় মামলা অঞ্চলে দেওয়া অঞ্চলে হয়েছে। মামলা দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে সাংবাদিকদেরকে। এবং এই যে এক্সপিরিয়েন্সটা ধরেন আপনারা হয়তো যেটা পাবলিকলি আসে যে গুম করা অথবা এই মামলাটা, এটা হচ্ছে একদম লাস্ট দ্য এক্সট্রিম এন্ড অফ ইট, রাইট? মাইক্রো যে ভায়োলেন্সগুলো, এই হুমকি, ডেথ থ্রেটস, এটা করলে আমি জানি আপনার বাচ্চার স্কুল কোথায়, এগুলো সব সাংবাদিকই মোটামুটি পায়, এই ফোন কলগুলা, এই থ্রেটসগুলা। এটা আমাদের একটা সামাজিক বাস্তবতা, এটা ঠিক না, এটা মেনে নেওয়া উচিত না, কিন্তু এটা একটা সামাজিক বাস্তবতা। আমি ভিকটিমহুডে না বিশ্বাসী না। আমি যদি সারাদিন এটা নিয়ে খালি চিন্তা করি যে আমার কাজটা কতটা কঠিন, আমাকে কতগুলা থ্রেটস খেতে হচ্ছে, আমার উপরে কি পরিমাণ নিপীড়ন করা হচ্ছে অথবা আমাকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে, আপনি ওইটা করতে থাকলে ইউ উইল গেট ইন টু আ স্টেট অফ মাইন্ড ওয়ার ইউ আর নট ডুইং গুড জার্নালিজম এনিমোর। Self-censorship is the worst kind of censorship. It's even worse than someone else censoring you. যারা একদম শুরু থেকে কাজ করতে চায়, তারা ইনভেস্টিগেটিভ রিপোর্টিংটা যারা শুরু করতে চায়, যেমন আমি বলতে পারি আমার সাংবাদিকতার শুরুর আগে আমি আসলে জানতে চাইতাম যে হোয়াট ইজ সোর্স, ইভেন সোর্স কি জিনিস আমি জানতাম না। তো এই সোর্সটা কি জিনিস, সবাই এত সোর্স সোর্স করছে, সোর্স কে? তো এইরকম যারা আছে আর কি, তাদের জন্য সাংবাদিকতায় আসার আপনার পরামর্শ কি? একদম নতুনদের জন্য, তাই তো? আচ্ছা, আমি নতুনদেরকে যেটা সাজেস্ট করব,
সেটা হচ্ছে যে ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্ট কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। সব কাজই যে ভালো তদন্ত ভিত্তিক কাজ তা কিন্তু না। তো সেটা প্রথমে আইডেন্টিফাই করে তারা কি কি মেথডস ব্যবহার করেছে সেই বিষয়টা রপ্ত করে নেওয়া। লুক এট ইট নট অ্যাজ অ্যান আর্ট বাট আ সায়েন্স। তাদের সোর্সিং কয় লেয়ারে, তাদের বেনামি সোর্স কয়টা, তাদের নামধারী সোর্স কয়টা, এই সোর্সগুলোকে তারা কিভাবে পেয়েছে বলে আপনার মনে হয়, ওই জিনিসটা দেখতে হবে। একটা হাইপোথিসিসকে দাঁড়া করানোর জন্য তারা কত ধরনের তথ্য প্রমাণ সামনে আনছে। এটা মিডিয়া লিটারেসির সাথেও কিছুটা আসলে সম্পর্কিত। মানে আমরা তো এখন সব কিছুকেই আমরা অনুসন্ধানী সাংবাদিকতা ডাকি। আমরা স্কুপকে একটা সময়, এটা আমরা মিডিয়াতে আমরা একটা সময় স্কুপকে না অনুসন্ধানী সাংবাদিকতা ডাকতাম। কেউ একজন একটা চোথা নিয়ে আসলো, চোথা নিয়ে এসে সেদিন ওটা মেরে দিল, ওটাই হয়ে যাচ্ছে ম্যাসিভ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। অথবা বেনামি 10টা সোর্স একটা কথা বলল, সেই কথাটার উপরে ভিত্তি করে একটা রিপোর্ট করা হলো, ওটা হয়ে যাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। ওই আইডিয়াটা আমাদের এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। আমরা এখন we want to show to our audience what the cards in our deck are. আমার হাতে যতগুলা কার্ড আছে তাসের, সবগুলো আমি তাকে দেখাতে চাই যে আমার হাতে এগুলো আছে, এবং এগুলো আছে জন্যই আমি এই গেমটাতে আজকে জয়ী হয়েছি। এই যে আপনি বলছেন সোর্স আসলে মেনটেন করার উপায়টা কি? মানে ধরেন কেন কেউ আমাকে আসলে কোনো প্রুফ দিবে, কেন কেউ আমাকে কোনো তথ্য দেবে? আপনাকে তাদের আস্থা অর্জন করতে হবে, এবং এই আস্থাটা অর্জন করতে হবে আপনার কাজ দিয়ে। আপনি যদি সাহসী কাজ না করেন, আপনি সোর্স পাবেন না। তো প্রথমে সোর্সের ওই পরিমাণ আস্থা আপনার এবং আপনার হাউসের উপরে থাকতে হবে যে এই কাজটা আপনাদেরকে দিলে তার যে স্বার্থ, সেই স্বার্থটা ফুলফিল হবে। সকল সোর্সের একটা স্বার্থ থাকে। সোর্স কিন্তু পাবলিক ইন্টারেস্ট, মানে আমরা সবই সোর্স ভিত্তিক কাজ, সবই পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। এবং সোর্সরা অবশ্যই এটা করে কারণ তারা তারা চায় যে একটা তথ্য জনগণের সামনে আসুক, উন্মোচন হোক সত্যটা। কিন্তু ওদের ওই জিনিসটা, they have to be able to trust you to do the delivery of that, তাই না? And if they can't, they're not going to come to you. আমি এবার একটু ডেটা জার্নালিজম সম্পর্কে জানতে চাই যে একজন কেউ ডেটা নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে সে কোথায় যাবে, কিভাবে শুরু করবে, শিখবে কোথা থেকে? এখন অনলাইনে অনেক কোর্সেস অ্যাভেলেবল, একদম 101 কোর্সগুলো শিখে ফেলা। কিছুদিন আগেই ডেটা জার্নালিজমের সবচেয়ে বড় যে পদকটা সিগমা অ্যাওয়ার্ডস, সেটার বিজয়ীদেরকে ঘোষণা করা হলো। সিগমা অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে গিয়ে ওদের প্রত্যেক বছরের বিজয়ীদের তালিকা ধরে কাজগুলা দেখা, যে তারা কি কাজ করছে, এবং ওদের সাথে দরকার হলে যোগাযোগ করে trying to figure out how they did that job. Get to the process of it. Once you understand the process of it, then you'll know what tools you need to pick up. কিছু জিনিস হয়তো এক্সেল দিয়ে হয়ে যাবে, কিছু জিনিস করার জন্য আপনার একটু অ্যাডভান্সড কোডিং আপনার প্রয়োজন হবে, সেটাও যদি হয় কোন ল্যাঙ্গুয়েজে আপনি কোডিং শিখবেন। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে একটা আপনি যে প্রজেক্টটা হাতে নিয়েছেন সেই প্রজেক্টটাতে কাজ শুরু করার আগে। কিছু টুলসের নাম বলবেন যে টুলসগুলো আসলে দরকার, যেমন এক্সেলের কথা বললেন। আপু, এটা একদম প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে। আমি সারা জীবন এক্সেল দিয়ে অসাধারণ কাজ করে এসেছি, যেটা এক্সেলে যদি আপনার পারদর্শী হয়ে থাকেন, বাংলাদেশের মতন ডেটা শূন্য মরুভূমিতে এটাই আপনার জন্য অনেক সময় যথেষ্ট হয়ে যায়। আমাদের এখানে সত্যি সত্যি কোনো ডেটা পাওয়া যায় না। সিগমা অ্যাওয়ার্ডসের কথা বলছিলেন, আপনি নিজেও তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, লাস্ট টিআইবির ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন বোধহয়। হ্যাঁ, ওইটাই। আর তো তেমন কোনো অ্যাওয়ার্ড পাইনি, অ্যাপ্লাইও করি না, অবশ্য ভুলে যাই, ডেডলাইন মিস হয়ে যায়।
এটা একটা ভালো বিষয় যে অ্যাপ্লাই না করে আমি যে কত কিছু ডেডলাইন মিস করেছি মানে আমি না লাস্টে একটাতে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, তারপর ডেডলাইন মিস হয়ে গেছে। ইলেকশনের মধ্যে ডেডলাইন ছিল, এটা কোনো মানে হয়? আপনি শুধুই সাংবাদিকতাই করেন, শুধু ডেইলি স্টারে একটা জব করেন, এছাড়া আর কি করেন? সাংবাদিকতা একটা লাইফস্টাইল, আর কিছু করার আমার আসলে সুযোগ থাকে না। আমাকে অন্য কিছু দিয়ে কেউ টানতেও পারে না। আর বিশেষ করে যেহেতু আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টার, আমি মানে চোখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতেরবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি আমার স্টোরি নিয়ে ভাবি। আমার বন্ধু বান্ধবদের সাথেও আমি আমার রিপোর্ট নিয়ে হয়তো কথা বলি, যতটুকু বলা যায়। আপনার সাংবাদিকতার শুরুটা হয়েছিল কিভাবে? ও আমি আমাদের আমি লেখালেখি করি অনেক দিন আগে থেকে, 15 বছর বয়স থেকে লেখালেখি করি। তখন একটা আর্টিকেল মার্কেটিং ফার্মের জন্য কাজ করতাম। ওরা আমাকে টপিক দিত, আমি সেগুলো এনে ধরেন 30-40টা করে আর্টিকেল লিখতাম, সেটা স্কুলে থাকা অবস্থায়। এটা শুধুমাত্র একটা হাত খরচের জন্য, যেহেতু ইংরেজিটা পারতাম সুতরাং ওইটা আমি কাজে লাগানোর চিন্তা করি। পরবর্তীতে নিউ এজে চলে যাই সাপ্লিমেন্টসে, কারণ সাপ্লিমেন্টসে সাধারণত কম বয়সী স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া এরকম মানুষদেরকে হায়ার করে। তো ওখানে লাইফস্টাইল নিয়ে কাজ শুরু করি এবং ইউনিভার্সিটি লাইফে ডেইলি স্টারে এসে ইন্টার্ন হিসাবে ঢুকি। ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ছিল আপনার পড়াশোনা? এশিয়ান স্টাডিজ। আমাকে জার্নালিজম পড়তে দেওয়া হয়নি, বলছিল যে না, একটু একটু পড়াশোনা সহ কোনো একটা ফিল্ডে যাও। জার্নালিজম নিয়ে আসলে সবারই একটু তো না আছে, একটা নাক সিটকানো ভাব আছে, না এখানে গেলে মনে হয় পড়াশোনা হবে না, এখানে তেমন কোনো কিছু শিখাবে না। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারিলি আনট্রু। আমাদের দেশের কারিকুলামগুলো নিয়ে আমার অনেক আপত্তি আছে। পরবর্তীতে জার্নালিজমে পড়াশোনাটা কোথায় করলেন, কবে শুরু হলো? ওইটা নিউ ইয়র্কে। আমি কলাম্বিয়া ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এখন থেকে 12 বছর আগে। আপনি কি সাংবাদিকতায় থাকবেন সারা জীবন? যতদিন শরীরে কুলায়। অনেকেই সাংবাদিকতা ছেড়ে অন্য পেশায় যায়, হ্যাঁ, রাজনীতিতে যায়। আমরা দেখেছি সাংবাদিকদের বিভিন্ন দেশে প্রেস মিনিস্টার হতে। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? কোন দেশের প্রেস মিনিস্টার হতে চাই আমি, এটা একটু, এবং কোন আমলে আমি প্রেস মিনিস্টার হতে চাই সেটা বেশি একটু চিন্তা করছি। হতে চান? আদৌ হতে চান? প্রশ্নই আসে না। সাংবাদিকতা করি যাতে কারো গোলামি না করতে হয়। তফাৎটা শুধু শির দাঁড়াতে, এবং এই পেশাতে শির দাঁড়াটাকে শক্ত করে শটান রেখে আমি চলতে পারি। আরেকজনের প্রেস মিনিস্টার হব, তার লেখা ব্রিফগুলো পড়ে শোনাবো, নিজের মুখের কথা হিসাবে আমি পার করব। প্রশ্নই আসে না সেটা করার। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার সম্পর্কে অনেক কিছু আমি জেনে গেছি এবং তারপরেও যদি আপনার আর কিছু বলার থাকে দর্শকদের বলতে পারেন, তারপরে আমরা মনে হয় শেষ করতে পারি আজকে। আমি দর্শকদেরকে স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতা সাপোর্ট করতে বলবো। বাংলাদেশে আমরা অসম্ভব সৌভাগ্যবান আমি বলতে চাই। আমাদের অডিয়েন্স একটা খুব এঙ্গেজড অডিয়েন্স। তারা সবসময় নিউজের মধ্যে থাকে, সবসময় দেশ, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিক্স এগুলো নিয়ে তারা জানতে চায়, এবং আমি সত্যি সত্যিই লাকি এই ইন্ডাস্ট্রিতে এরকম একটা অডিয়েন্সের সাথে যে আমি কাজ করি বা অডিয়েন্সের জন্য যে আমি কাজ করি। আমার একটাই তাদের দর্শকের কাছে আমার মনে হয় কি বলবো আকুতি, সেটা হচ্ছে যে কোনটা খারাপ সাংবাদিকতা আর কোনটা ভালো সাংবাদিকতা, এই দুটার মধ্যে একটু ডিফারেন্সটা বোঝার শিখবেন। একটু মিডিয়া লিটারেসি ইমপ্রুভ করতে হবে সকলেরই। থ্যাংক ইউ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকায়া জহির। আমার মনে হয় যে আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশের কি পর্যায়ে আছে, বা যারা আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে চান, করেন, তাদের আসলে কি কি ফেস করতে হয়, সব কিছুর উত্তর মনে হয় আপনারা পেয়ে গেছেন আজকে। সবাই ভালো থাকুন। আমার সঙ্গে আজকে ছিলেন জায়মা ইসলাম, তিনি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন, এবং একজন রিপোর্টারের আসলে ঠিক কিসের কিসের মধ্যে দিয়ে যেতে হয়
সব কিছু কিন্তু তিনি আজকে শেয়ার করলেন। আমাদের দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন আলাপের, ফলো করুন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।